আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় পড়ছি শৈবাল ও ছত্রাক। আজকে শৈবাল ও ছত্রাকের 5 নম্বর ক্লাস। আজকে আমরা যে টপিক গুলো পড়বো, অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব, ছত্রাক ঘটিত রোগসমূহ একটা হলো উদ্ভিদের গোল আলোর বিলম্বিত ধসা রোগ, আর আরেকটা হলো প্রাণী দাঁত রোগ, যেটা মানুষের হয়। তো অ্যাগারিকাস আমরা জানি সবাই যে অ্যাগারিকাসকে মাশরুমও বলা হয়। এই জন্য আমরা বলছি অ্যাগারিকাস বা মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব। তো প্রথমে আমরা জানি উপকারী গুরুত্ব। খাদ্য হিসেবে অ্যাগারিকাস বা মাশরুমের বিভিন্ন প্রজাতি বিভিন্ন দেশে মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পুষ্টির দিক দিয়ে মাশরুম অত্যন্ত উঁচু মানের ও সুস্বাদু খাদ্য। এতে বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন ভিটামিন B1, B2, সি, কে ইত্যাদি থাকে। বাংলাদেশের বড় বড় রেস্টুরেন্টগুলোতে স্যুপ তৈরিতে মাশরুম ব্যবহৃত হয়। খাদ্য হিসেবে বাংলাদেশে ওয়েস্টার মাশরুম, ভল ভেরিয়েলা এবং স্ট্রো মাশরুম, প্লিউরোটাস বেশি চাষ হয়। ওদের এর আগের দিন বলেছিলাম যে ভল ভেরিয়েলা আর প্লিউরোটাস এই দুটো হলো বাংলাদেশের নেটিভ প্রজাতি। অনেক দেশে মাশরুম অত্যন্ত দামি ও প্রিয় খাবার। ইউরোপ ও আমেরিকায় অ্যাগারিকাস ব্রুনেসেন্স ব্যাপকভাবে চাষ হয়। যুক্তরাষ্ট্রে প্রতি বছর 780 মিলিয়ন পাউন্ড মাশরুম উৎপাদিত হয়। পুষ্টিগত দিক থেকে বিচার করলে অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস এবং অ্যাগারিকাস বিস্পোরাস অত্যন্ত উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাদ্য। মৃত্তিকার পুষ্টি বৃদ্ধিতে মাশরুম মৃতজীবী, তাই বিভিন্ন ধরনের জটিল দ্রব্যকে ভেঙে মৃত্তিকার পুষ্টি বৃদ্ধি করে থাকে। যেহেতু এরা মৃত জীবের পর এরা জন্মায়, মাশরুম যখন মৃত জীবের উপর জন্মায় তখন কি করে সেখানকার মৃত জীবকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়, যার ফলে মাটির পুষ্টি বেড়ে যায়। শিল্প ও বাণিজ্যে মাশরুমের চাষ লাভজনক কুটির শিল্পে পরিণত হয়েছে। দূষণ রোধে মাশরুম পরিবেশ থেকে শিল্প বর্জ্য, তেল, পেস্টিসাইড অপসারণে ব্যবহৃত হয়। মাশরুমের ঔষধি গুণাবলী, এতে বেশি আঁশ থাকায় এবং শর্করা ও চর্বি কম থাকায় ডায়াবেটিস রোগীর জন্য একটি আদর্শ খাবার। যেহেতু এতে আঁশ বেশি থাকার কারণে এরা হলো হজমের সহায়ক, শর্করা ও চর্বি কম আছে, এই জন্য ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা খুব ভালো খাবার। এতে শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এর এমন সমন্বয় আছে যা শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ যে তন্ত্র আছে সেটাকে উন্নত করে, যার ফলে গর্ভবতী মা ও শিশুরা এটি নিয়মিত খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। মাশরুমে প্রচুর এনজাইম আছে যা হজমে সহায়ক, খাবারের রুচি বাড়ায়, পেটের পীড়া নিরাময়ে সাহায্য করে। এছাড়াও মাশরুমে বিভিন্ন ধরনের কোলেস্টেরল কমানোর উপাদান আছে, যেমন লোভাস্টেটিন, এনট্যাডিনিন, ইরিট্যাডিনিন। তাহলে এই সমস্ত উপাদানগুলো দেহের কোলেস্টেরল মাত্রা কমিয়ে দেয়। তোমরা জানো যে দেহে কোলেস্টেরল বা রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন ডায়াবেটিস, তারপর স্থূলতা ইত্যাদি রোগ হতে পারে। তো এই মাশরুম খেলে যেহেতু কোলেস্টেরল কমানোর উপাদান মাশরুমে থাকে, এই জন্য আমাদের মেদ জমবে না। মাশরুম নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রিত থাকে, ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে। বৈদেশিক মুদ্রা অর্জনে বিশ্বের অনেক দেশে মাশরুম অত্যন্ত দামি খাবার। ব্যাপকভাবে মাশরুম চাষ ও রপ্তানির মাধ্যমে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এবার আসবো মাশরুমের অপকারিতা। এতক্ষণ আমরা জানলাম উপকারিতা, এবার আমরা আসছি অপকারিতা। প্রথমে আসি বিষাক্ততা। অপরিচিত বুনো মাশরুম খাওয়া ঠিক নয়, কারণ কিছু প্রজাতি যেমন অ্যাগারিকাস জ্যান্থোরামাস বেশ বিষাক্ত। সবচেয়ে বিষাক্ত হলো অ্যামানিটা ভাইরোসা।
এবং অ্যামানিটা ফ্যালোইডিস প্রজাতি। বিষাক্ত মাশরুম খাদ্য হিসেবে গ্রহণ করলে মানুষ ও প্রাণীর মৃত্যু হতে পারে। বিনাশী কার্য: মাশরুম কাঠের গুঁড়ি, খড়, বাঁশ ইত্যাদির উপর জন্মে উহাদের ক্ষতি সাধন করে থাকে। জৈব বস্তুর ঘাটতি: মাশরুম যেখানে জন্মায় সেখানে জৈব বস্তুর অভাব দেখা যায়। এতে মাটির উর্বরা শক্তি বিনষ্ট হয়। যে মাটিতে আমরা একবার বলছি যে যখন এরা জন্মায় তখন কিন্তু মাটির যে জৈব মৃত দেহাংশগুলো আছে সেগুলোকে বিশ্লিষ্ট করে কিন্তু মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে দিচ্ছে। আবার দেখা গেল যে কোনো মাটিতে যদি অনেক মাশরুম হয়ে থাকে তাহলে সেখানকার মাটির পুষ্টি এরা শোষণ করে নেয়, যার ফলে সেখানে সেই মাটিগুলোতে জৈব বস্তু কমে যায়। তাহলে এই ছিল মাশরুমের অপকারিতা। এবার আমরা আসবো ছত্রাক ঘটিত রোগ সমূহ। তো ছত্রাক ঘটিত রোগ সমূহ আমরা প্রথমে বলেছিলাম একটা হলো উদ্ভিদের রোগ আমরা পড়বো, আর আরেকটা হলো প্রাণীর রোগ। তো আমরা প্রথমে আসছি উদ্ভিদের রোগ, এবং যে উদ্ভিদে এই রোগটা সৃষ্টি করছে সেই উদ্ভিদটা হলো আলু, গোল আলু। হ্যাঁ, রোগটার নাম হলো গোল আলুর বিলম্বিত ধসা রোগ, বা আমরা বলতে পারি লেট ব্লাইট ডিজিজ অফ পটাটো। তাহলে আলু গাছের পাতা, কাণ্ড, ফুল ইত্যাদি অঙ্গ ক্ষত হয়ে শুকিয়ে যাওয়াকে বলা হয় ধসা বা ব্লাইট। তাহলে ব্লাইট মানে হলো ধসা বা ধ্বংস হয়ে যাওয়া। তাহলে আলু গাছের পাতা, কাণ্ড এবং ফুল ইত্যাদি অংশগুলো এই ছত্রাকের কারণে কি হয়, সেগুলো ক্ষত হয় প্রথমে, পরে আস্তে আস্তে সেগুলো শুকিয়ে যায় এবং শুকিয়ে গিয়ে ধসা বা ব্লাইট রোগ সৃষ্টি করে। আলু গাছে দুই ধরনের ব্লাইট রোগ হয়ে থাকে। একটি হলো লেট ব্লাইট, আর আরেকটাকে বলা হবে আর্লি ব্লাইট। আর্লি ব্লাইট আল্টারনারিয়া সোলানি নামক ছত্রাক দিয়ে হয়ে থাকে, এবং আলু গাছের সবচেয়ে ক্ষতিকারক রোগ হলো লেট ব্লাইট, যেটা তোমাদের সিলেবাসে আছে। হ্যাঁ, লেট ব্লাইটের বাংলায় বিলম্বিত ধসা রোগ হিসেবে পরিচিত। মকর আকারে দেখা দিলে লেট ব্লাইটের কারণে আলুর ফলন সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। এই রোগটি প্রথম দক্ষিণ আমেরিকায় শুরু হয়েছিল, পরে উত্তর আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ হয়ে বিশ্বের প্রায় সব অঞ্চলে ছড়িয়ে পড়ে। শীত প্রধান অঞ্চলে রোগটির প্রকোপ বেশি। তো এই বিলম্বিত ধসা রোগের কারণ সমূহ কি? যে ছত্রাকটার কারণে এই বিলম্বিত ধসা রোগ হয় সেটার নাম হলো ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স নামক ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগের কারণ। এই ছত্রাকটি ফাইকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক। ছত্রাকটি ডিপ্লয়েড এবং ক্রোমোজোম সংখ্যা হলো 12। 2009 সালে এর জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। এর শনাক্তকৃত জিন 18,000 এবং বেস পেয়ার 240 মিলিয়ন। বেস পেয়ার মানে বুঝো যে এর যে জিন আছে সেই জিনের যে বেস পেয়ার, সে বেস পেয়ার হলো অ্যাডেনিন থাইমিন, বা অ্যাডেনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন, এগুলো হলো বেস পেয়ার। তাহলে 240 মিলিয়ন বেস পেয়ার আছে। ছত্রাক দেহ মানে এই ফাইটোপথোরা যে ছত্রাক, এর দেহ মাইসেলিয়াম এবং সিনোসাইটিক। সিনোসাইটিক মানে কি, যে মাইসেলিয়ামের যে হাইফাগুলো আছে সেগুলো বহু নিউক্লিয়াস যুক্ত। এরা পোষক দেহের আন্তঃকোষীয় ফাঁকে অবস্থান করে। তাহলে ছত্রাকগুলো আলু গাছ হলো এদের পোষক। তাহলে আলু গাছের বা পোষক দেহের ও আন্তঃকোষীয় ফাঁকে এই ছত্রাকগুলো অবস্থান করে, এবং হস্টোরিয়া নামক বিশেষ হাইফার মাধ্যমে পোষক কোষ থেকে খাদ্যরস শোষণ করে বেঁচে থাকে। তাহলে যে হাইফা পোষক দেহ থেকে পুষ্টি শোষণ করে তার নাম কিন্তু হস্টোরিয়া। আমরা হাইফা বলতে পারি বা মাইসেলিয়াম বলতে পারি। যে হাইফা বা মাইসেলিয়াম পোষক দেহ থেকে পুষ্টির রস শোষণ করে তাকে আমরা বলবো হস্টোরিয়া। পরবর্তীতে আন্তঃকোষীয় হাইফা থেকে বায়বীয় শাখা পাতার নিম্নত্বকের স্টোমাটা দিয়ে গুচ্ছাকারে বের হয়ে আসে। বায়বীয় এই শাখাগুলোকে কোনেডিওফোর বলে। কোনেডিওফোর শাখান্বিত হয় এবং প্রতি শাখার মাথায় একটি করে কোনেডিয়াম উৎপন্ন হয়। কোনেডিয়াম হলো অযৌন স্পোর। কোনিডিয়া দেখতে উপবৃত্তাকার বা ডিম্বাকার।
পুরু প্রাচীর বিশিষ্ট, কিন্তু কনিডিয়ামের মাথা পাতলা এবং অর্ধস্বচ্ছ। প্রতিটি কনিডিয়ামে একাধিক নিউক্লিয়াস, প্রচুর দানাদার প্রোটোপ্লাজম এবং সঞ্চিত খাদ্য হিসেবে তেল বিন্দু থাকে। আমরা ছবিটা দেখে তাহলে বুঝতে পারবো। তাহলে এই হলো কনিডিয়াফোর। হ্যাঁ, তাহলে এটা হলো স্টোমাটা, আলু গাছের পাতার স্টোমাটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাতার স্টোমাটা দিয়ে বায়বীয় যা হাইফাগুলো সেগুলো বের হয়ে এসেছে এবং বের হয়ে এসে কনিডিওফোর তৈরি করেছে। কনিডিওফোর মানে কনিডিয়াম ধারণকারী হাইফা। এবং এই কনিডিওফোরের এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডিম্বাকার কনিডিয়াম। কনিডিয়াম গুলো আমরা বলেছিলাম যে পুরু প্রাচীর যুক্ত, এই হলো পুরু প্রাচীর যুক্ত। এবং কনিডিয়ামে আমরা দেখব একাধিক নিউক্লিয়াস থাকবে। আচ্ছা, এখানে কয়েকটা ছবি দেওয়া আছে, এটা তোমাদের পিডিএফ করে এটা দেওয়া হয়নি, এটা কিছুক্ষণ আগে আমি লোড করলাম। তো এটা হলো আলু গাছের পাতা। আলু গাছের পাতা যখন এই ছত্রাক দ্বারা আক্রমণ হয় বা সংক্রমণ হয়, তখন আলু গাছের পাতা এরকম পোড়া পোড়া হয়ে যায়, ঝলসে গেছে, আগুনে ঝলসে গেছে এরকম মনে হচ্ছে। আর এটা হলো একটা গোল আলুর, এটা হলো বিলম্বিত ধসা রোগের লক্ষণ, যে এরকম কালার হয়ে যাবে। কাটার পরে আমরা এরকম জিনিস দেখতে পাবো। আর সবচেয়ে নিচে ডান সাইডে যেটা আছে, এটা হলো আলুর বিলম্বিত ধসা রোগের কারণে যে আলু যে ক্ষেত আছে, আলুর ক্ষেতের বিভিন্ন গাছগুলো এরকম ভাবে নুয়ে পড়ে। তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি এবং বাতাসে জলীয় বাষ্প কম থাকলে কনিডিয়া সরাসরি অঙ্কুরিত হয়ে নতুন টিস্যু বা নতুন গাছকে আক্রমণ করে। তাহলে এখানে এনভায়রনমেন্ট অনেকটা দায়ী। যে তাপমাত্রা যদি বেশি হয় এবং বাতাসে যদি জলীয় বাষ্প কম থাকে, সেক্ষেত্রে কনিডিয়া সরাসরি অঙ্কুরিত হয়ে নতুন টিস্যু বা নতুন গাছকে আক্রমণ করে। তবে তাপমাত্রা অপেক্ষাকৃত কম এবং বাতাসে জলীয় বাষ্প অধিক থাকলে প্রতিটি কনিডিয়াম থেকে অনেকগুলো দ্বিফ্লাজেলাযুক্ত পুষ্প উৎপন্ন হয় এবং পানির সাহায্যে বা বাতাসের সাহায্যে আশেপাশের জমিতে ছড়িয়ে পড়ে। এভাবে রোগটি আশেপাশে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফসলে আহ মোরক মোরক আকারে দেখা যায়। এখানে মকর হয়ে গেছে, মোরক হবে, মোরক আকারে দেখা যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন তাপমাত্রা বেশি এবং জলীয় বাষ্প কম আছে, তখন এরা কোনিডিয়ামের মাধ্যমে নতুন গাছকে আক্রমণ করবে। আবার যদি তাপমাত্রা কম আর জলীয় বাষ্প যদি বেশি থাকে, সেক্ষেত্রে কোনিডিয়াম রূপান্তর হয় দ্বিফ্লাজেলাযুক্ত দুষ্প্র। কোনিডিয়াম থেকে দুই ফ্লাজেলাযুক্ত দুষ্প্র তৈরি হয়। আর দুষ্প্র কিন্তু বাতাসের সাহায্যে না, দুষ্প্র পানির সাহায্যে, হ্যাঁ, বা বাতাসের সাহায্যেও হতে পারে। তো পানির সাহায্যে দুষ্প্রগুলো বেশি সংক্রমণ করে। পানির সাহায্যে বা বাতাসের সাহায্যে আশেপাশের জমিতে ছড়িয়ে যেতে পারে। এভাবে রোগটি দ্রুত ছড়িয়ে যেতে পারে। তাহলে তাপমাত্রার কম বা বেশি বা জলীয় বাষ্পের কম বা বেশি কারণে কিন্তু দুইভাবে এরা সংক্রমণ করতে পারে। রোগের লক্ষণ। আলোর বিলম্বিত ধসা রোগের লক্ষণগুলো নিম্নরূপ। প্রথমে পাতায় সবুজ ধূসর বর্ণের ক্ষুদ্র ক্ষুদ্র দাগ দেখা যায়, যেটা আমি একটু আগে দেখলাম, সবুজ ক্ষুদ্র ক্ষুদ্র দাগ। এখানে ছোট ছোট দাগ দেখা যাবে। দাগগুলো পরে অপেক্ষিত বড় হয়ে হালকা বাদামি বর্ণের হয় এবং শেষ পর্যন্ত লালচে বা কালো বাদামি বর্ণের হয়। পরে আক্রান্ত স্থানে সূক্ষ্ম মখমলের মতো আস্তরণ তৈরি করে এবং এ সময় আক্রান্ত পাতার নিম্ন ত্বকের পত্র রন্ধ্র দিয়ে কনিডিওফোর বের হয়, যেটা আমরা এখানে দেখেছি। এটা হলো আক্রান্ত গাছের পাতা এবং আক্রান্ত গাছের পাতার এটা হলো স্টোমা বা স্টোমাটা, যেটাকে আমরা বলি পত্ররন্ধ্র। আর এই পত্ররন্ধ্র দিয়ে বায়বীয় হাইফা শাখাগুলো বের হয়, বের হয়ে কনিডিওফোর তৈরি করে। আবহাওয়া মেঘলা ও আর্দ্র থাকলে ছত্রাকটি দ্রুত বিস্তার লাভ করে এবং পুরো পাতা এমনকি কাণ্ডও আক্রান্ত হয়ে যায়। আক্রমণের প্রকটতায় মাটির নিচেও আলু আক্রান্ত হতে পারে। আক্রান্ত আলুর নিচে লালচে বাদামি কালো ছোপ দেখা যায়। এটি পরে সেকেন্ডারি ইনফেকশনের মাধ্যমে ব্যাকটেরিয়াল রট বা পচন রোগ সৃষ্টি করে, আলু পচে যায়। তাহলে প্রথম যখন আলু গাছে বা আলু যে ফসলটা হয়, প্রথমে আলুতে যদি ফাইটোপথরা ইনফেস্টেন্স আক্রান্ত করে, ফাইটোপথরা ইনফেস্টেন্স আলুকে আক্রান্ত করে
আলুর অবস্থা একবারে তার মানে দুর্বল করে দেয় আলুকে, এবং সেই দুর্বল জায়গায় তখন সেকেন্ডারি ইনফেকশন ঘটতে পারে, সেটা ঘটাবে ব্যাকটেরিয়া, যার ফলে ব্যাকটেরিয়া সেকেন্ডারি ইনফেকশন ঘটানোর ফলে আলুটা সম্পূর্ণ পচে যাবে। হ্যাঁ, যখন আমরা পচা আলুটা দেখবো, এই যে এরকম, এটা হলো পচা আলু, বা এই যে নিচের এটা হলো পচা আলু। ছত্রাকের আক্রমণ তীব্র হলে আক্রান্ত আলু গাছ থেকে পচা ডিমের ন্যায় দুর্গন্ধ বের হয়। হ্যাঁ, যে জায়গায় আলু মানে আলুর যে জায়গায় এই ইনফেকশনটা হবে, সেখানে যদি আমরা যদি হাত দিই বা আমরা যদি কোনো কিছু দিয়ে করি, আঘাত করি, তাহলে দেখবো সহজে সেই জায়গাটা নরম হয়ে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এবং গন্ধটা, ডিমের যে পচা গন্ধ, সেই ডিমের ন্যায় দুর্গন্ধ বের হবে। গাছের পাতা পরীক্ষা করলে রোগাক্রান্ত পাতার নিম্নতলে সাদা তুলার মতো মাইসিলিয়াম দেখা যায়। তাহলে এই ছিল লক্ষণ। এবার আমরা আসবো প্রতিকার বা রোগ নিয়ন্ত্রণ। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথেই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। প্রথমেই 1% বদ্র মিশ্রণ ছিটিয়ে বা কপার লাইম ডাস্ট প্রয়োগ করে রোগের বিস্তার রোধ করা যায়। পানি ও পানি প্রবাহ রোগের সেকেন্ডারি বিস্তার ঘটায়, তাই পানি সেচ সীমিত রাখতে হবে। যদি আমরা বুঝতে পারি যে কোনো আলুর ক্ষেত এই ছত্রাক দ্বারা সংক্রমিত হয়েছে, তাহলে আমরা সেচের পরিমাণটা কমিয়ে দিব। আলু চাষের জন্য সুস্থ ও জীবাণুমুক্ত বীজ ব্যবহার করতে হবে। জমি থেকে আলু ফসল উঠানোর পর পরিত্যক্ত আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে। একই জমিতে প্রতি বছর আলু চাষ না করে 1-2 বছর পর পর চাষ করলে রোগের বিস্তার কম হতে পারে। তাহলে এটাকে বলা হয় অনেক সময় ক্রপ রোটেশন বলা হয়, ক্রপ রোটেশন। ধরো এই বছরে যদি আমি আলু চাষ করে আমরা এই আলুর বিলম্বিত ধসা রোগ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পরের বছর আমি আর আলু চাষ করব না, আমি ওই জায়গায় অন্য কোনো ফসল চাষ করতে পারি, ভুট্টা বা গম বা আরো অন্যান্য ফসল। 1-2 বছর অন্য ফসল চাষ করার পর 2 বছর পর আমি আবার আলু চাষ করব। তাহলে এই যে আমি ক্রপের যে পরিবর্তন করলাম বা শস্যের বা ফসলের যে পরিবর্তন করলাম, এটাকে আমরা বলতে পারি ক্রপ রোটেশন। তাহলে ক্রপ রোটেশন করলে এরকম আমরা আলু চাষে সফলতা লাভ করতে পারি। ছত্রাক প্রতিরোধক্ষম জাত লাগাতে হবে। এলাকা ও জমির ধরন অনুযায়ী জাত নির্বাচন করতে হবে। পাতা থেকে আলুতে যাতে রোগ সংক্রমণ না হয়, সেজন্য আলু সংগ্রহের পূর্বে সাইনক্স বা অ্যামোনিয়াম থায়োসায়ানেট ওষুধ ছিটিয়ে গাছের পাতা ঝরিয়ে ফেলতে হয়। যেসব স্থানে এই রোগ হয়, সেখানে গাছ 14 থেকে 16 সেন্টিমিটার বড় হলে ডাইথেন M45 বা বদ্র মিক্সার নামক ছত্রাকনাশক 15 দিন পর পর ছিটাতে হবে। খোলামেলা জমিতে আলু চাষ করা এবং আলু গাছের সারির মধ্যে পর্যাপ্ত ফাঁক রাখা, যাতে সেগুলোতে আলো বাতাস প্রবেশ করতে পারে। একটু ফাঁক ফাঁক করে আলু যে ক্ষেত আছে সেই আলু ক্ষেতে আলু চাষ করা। তাহলে এইভাবে আমরা এর প্রতিকার বা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আলুর যে বিলম্বিত ধসা রোগ, এই যেগুলো পড়লাম, এগুলোর মধ্যে কারো কোথাও সমস্যা আছে? না স্যার, নেই। আচ্ছা, তোমরা বলো দেখি যে আলু যে আমরা যখন চাষ করি, আলুর আহ, আলুর বীজ চাষ করি না আলুর কোন অংশ চাষ করি? বীজ। স্যার, আলুর বীজ স্যার, ছোট গুটি আলু। তাহলে কারো এই গ্রামের বাড়ি না নাকি? কেউ মানে গ্রাম থেকে আসেনি? কেউ জানো না? আবার একটু বলেন প্রশ্নটা স্যার। আমি প্রশ্নটা বললাম যে আলু যে আমি চাষ করবো, আলুর কোন অংশটা দিয়ে আমি চাষ করবো? তুমি আলুর বীজ নাকি? যদি আমি এখানে একটু কোনো জায়গায় আমরা বলেছি যে বীজ বলেছি, কিন্তু আলুর কিন্তু বীজ হয় না। আলুর বীজ হয় না স্যার, আলুর কোন একটা স্যার অংশ নিয়ে স্যার সেটা স্যার মাটিতে স্যার পুঁতে দিলে তারপর থেকে স্যার ওখান থেকে দেখবো যে আলু যখন পুরাতন হয়ে যায়, জি তখন স্যার। দেখবো যে কিছু সাদা সাদা অংশ আলু থেকে বের হয়, ওগুলোকে বলা হয় কন্দ। স্যার যেখান থেকে গাছ বা বাকল টাইপ কিছু বের হয় স্যার, সেটা স্যার মাটিতে পুঁতে দিলে সেখান থেকে ওই স্যার অংশ বা ওই কন্দগুলোকে যদি আমি কেটে কেটে একটা আলুকে যদি আমি 10-12 টুকরা করে এইভাবে জমিতে রোপণ করে দিই, দেখবো যে আলু গাছ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা কিন্তু আলু চাষ করি।
বাট স্যার ওই যে স্যার গোল আলু তো স্যার ওই যে গুটি আলু যা আছে ওইটা রোপণ করা স্যার চাষ করা হয়। হ্যাঁ, কি বলো? স্যার ওই যে স্যার গুটি আলু আছে না ছোট ছোট ওইগুলা হ্যাঁ, স্যার রোপণ করলে গুলো আলু হয়। মানে হ্যাঁ, স্যার হ্যাঁ, হ্যাঁ, ওইটাও কি কন্দই? হ্যাঁ, কন্দই, কন্দই আলুর সবই বেশিরভাগই হলো কন্দ দিয়েই করে চাষ। আচ্ছা, এবারে আমরা আরেকটা রোগ করবো যেটা মানুষের হয়, দাঁত রোগ বা ডার্মাটোফাইসিস। তাহলে দাঁত হচ্ছে ছত্রাকজনিত এক ধরনের ছোঁয়াচে চর্মরোগ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দাঁতকে টিনিয়া বলে, সংস্কৃত ভাষায় দদ্রু রোগ, ইংরেজি ভাষায় রিং ওয়ার্ম বলা হয়। দাঁত সব বয়সের লোকেরই হতে পারে, তবে ছোট ছেলেমেয়েরাই অধিক সংখ্যায় আক্রান্ত হয়। দাঁত রোগের কারণ, হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই ট্রাইকোফাইটন। ট্রাইকোফাইটন হলো গণনাম, এর কয়টা প্রজাতি: ট্রাইকোফাইটন রুব্রাম, ট্রাইকোফাইটন ভেরুকোর্সাম নামক ছত্রাক দ্বারা এই রোগ হয়ে থাকে। তাই রোগটি টিনিয়া ট্রাইকোফাইটিনা বা ট্রাইকোফাইটোসিস নামে পরিচিত। এছাড়াও মাইক্রোস্পোরাম, গণের অন্তর্ভুক্ত ক্যানিস, তারপর এপিডার্মোফাইটন প্রোকোসাম গণের ছত্রাক দিয়েও দাঁত রোগ হতে পারে। এখানকার বৈজ্ঞানিক নামগুলো বেশ কঠিন। সংক্রমণ, সাধারণত ঘামে ভেজা শরীর, অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীর, দীর্ঘ সময় ভেজা থাকে এমন শরীর, ত্বকে ক্ষতস্থান আছে এমন শরীর সহজেই এই ছত্রাকের স্পোর দ্বারা আক্রান্ত হয়। এই রোগ জীবাণুর সুপ্তিকাল 3 থেকে 5 দিন। দিনের যে কোনো অংশেই দাঁত রোগ হতে পারে। দেহের যে কোনো অংশেই দাঁত রোগ হতে পারে। হ্যাঁ, মুখ হতে পারে, গাল হতে পারে, তারপর হলো হাতের ত্বক, পায়ের ত্বক, পেটের ত্বক, পিঠের ত্বক, মাথায়, হ্যাঁ, অর্থাৎ ত্বকে এই দাঁত রোগগুলো হয়। তবে মুখমণ্ডল ও হাতে অধিক দেখা যায়। উরু, তারপর হলো মাথার খুলি, নখ ইত্যাদিতেও আক্রান্ত হয়। মাথার খুলির দাঁত রোগ অপেক্ষিত মারাত্মক। হ্যাঁ, মাথাতে অনেক সময় তেল চিটকা মনে হবে। হ্যাঁ, মনে হবে যে মনে হয় মাথার চামড়াগুলো এরকম তেল চিটকা হয়ে উঠে যায়। হ্যাঁ, অনেক সময় এই মাথায় দাঁত রোগের কারণে চুলও আস্তে আস্তে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আক্রান্ত স্থানের নাম অনুসারে ডাক্তারি পরিভাষায় দাঁত রোগটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত হয়। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা গালে দাঁত রোগ হয়েছে। হ্যাঁ, এরকম দেখায়। হ্যাঁ, এটা হলো হাতে দাঁত রোগ হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি হাতে দাঁত রোগ। রোগের লক্ষণ, প্রথমে আক্রান্ত স্থানে ছোট ছোট লাল বোঁটা হয় এবং সামান্য চুলকায়। তাহলে যখন প্রাথমিকভাবে এই দাঁত রোগটা হবে, তখন যেখানে হবে সেই জায়গাটা ছোট একটা লাল অংশ দেখা যাবে। পরে আক্রান্ত স্থানে বাদামি বর্ণের আঁশ হয় এবং স্থানটি বৃত্তাকারে বড় হতে থাকে। হ্যাঁ, যেমন আমরা এই ছবিতে দেখলাম, বৃত্তাকারে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং বাদামি বর্ণের ছোট ছোট আঁশের মতো মনে হবে। ক্রমে সুনির্দিষ্ট কিনার সহ বৃত্তের আকারে বৃদ্ধি পেতে থাকে এবং মাঝখানের ত্বক স্বাভাবিক হয়ে আসে, চুলকানি বৃদ্ধি পায়। হ্যাঁ, দাঁত রোগ হলে কিন্তু অনেক চুলকানি হয়। চুলকানোর পর আক্রান্ত স্থান জ্বালা হয় এবং আঠালো রস বের হয়। মাথায় মাথায় হলে স্থানে স্থানে চুল উঠে যায়। নখে হলে দ্রুত নখের রং বদলায় এবং শুকিয়ে খন্ড খন্ড হয়ে ভেঙে যেতে পারে। আক্রান্ত স্থানে এটি প্রায় রিংয়ের মতো গঠন সৃষ্টি করে। রোগ বিস্তার, এটি ছোঁয়াচে রোগ, অতি সহজেই রোগী থেকে সুস্থ দেহে বিস্তার লাভ করতে পারে। এই জন্য রোগীর যে ব্যবহৃত জিনিস, যেমন রোগীর চিরুনি, তোয়ালে, বিছানা ইত্যাদি ব্যবহারের মাধ্যমে রোগটি দ্রুত সুস্থ দেহে ছড়িয়ে পড়ে। রোগাক্রান্ত পোষা বিড়ালের মাধ্যমেও অধিক ছড়ায়। উষ্ণ ও ভেজা স্থানে জীবাণু সংক্রমণ বেশি হয়। প্রতিকার বা রোগ নিয়ন্ত্রণ, তাহলে আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো রাখতে হবে। প্রতিদিন রোগীর বিছানাপত্র, জামা কাপড় সোডা পানি দিয়ে সিদ্ধ করে ধুতে হবে। এমন কাপড় পরা যাবে না যা আক্রান্ত স্থানে ঘর্ষণ করে, কারণ আক্রান্ত স্থানে যদি একটু ঘর্ষণ হয় বা একটু স্পর্শ হয় তাহলে চুলকানির সৃষ্টি হবে। আর যত বেশি চুলকাবে তত বেশি আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ড্রাই পাউডার ব্যবহার করতে হবে।
রোগাক্রান্ত পোষা প্রাণী থেকে সাবধান থাকতে হবে। মাথায় দাঁত হলে মাথা ন্যাড়া করে স্যালিসাইলিক অ্যাসিড ঘটিত মলম কিছুদিন ব্যবহার করতে হবে। শরীরের অন্যান্য স্থানে দাঁত হলে আয়োডিন বেনজোইক অ্যাসিড ব্যবহার করা ভালো। চিকিৎসা পদ্ধতি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হবে। সাধারণত 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই দাঁত রোগ ভালো হয়ে যায় এবং এ রোগে সাধারণত অ্যান্টিফাঙ্গাল ক্রিম, যেমন টার্বিনাফাইন বা মাইকোনোজল ক্রিম ব্যবহার করা হয়। মাথার দাঁত চিকিৎসা অপেক্ষিত সময় সাপেক্ষ। মলম জাতীয় ওষুধে রোগ না সারলে খাবার ওষুধ, যেমন হলো রিসিওফুলভিন, তারপর ইট্রাকোনাজল ট্যাবলেট ব্যবহার করতে হতে পারে। আক্রান্ত স্থান ভালো করে চুলকিয়ে দাঁত মর্দন, যেমন হলো ক্যাশিয়া অ্যালাটা, এটা একটা দাঁত মর্দন গাছ, ক্যাশিয়া অ্যালাটা গাছের পাতার রস বা মন্ড লাগালে 2-3 দিনেই দাঁত ভালো হয়ে যায়। তাহলে এটা একটা গাছামো ওষুধ, যেটা আমরা ক্যাশিয়া অ্যালাটা বলছি। এই ক্যাশিয়া অ্যালাটা গাছের পাতার রস আমরা যদি আক্রান্ত স্থানে লাগিয়ে দিই তাহলে 2-3 দিনেই ভালো হয়ে যেতে পারে। প্রতিরোধ, প্রতিরোধ তাহলে আমরা যেগুলো দেখেছিলাম যে প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ত্বক যেন ভেজা না থাকে তার প্রতি লক্ষ্য রাখতে হবে। রোগীর ব্যবহৃত চিরুনি, তোয়ালে, বিছানা, জামা কাপড় ব্যবহার করা যাবে না। চুল কাটার পর নিয়মিত মাথা পরিষ্কার রাখতে হবে এবং শুকনো রাখতে হবে। পোষা প্রাণীর দেহের ন্যাড়া স্থান থেকে সাবধান থাকতে হবে। ন্যাড়া স্থান মানে কি, যে কুকুর বা বিড়ালে যে জায়গায় লোম উঠে আসে সেটাকে বলা হয় ন্যাড়া স্থান। তাহলে বুঝতে হবে যে জায়গায় লোম উঠে আসে সেই জায়গাটায় দাঁত হয়েছে। তাহলে এরকম বাড়িতে যদি এরকম পোষা বিড়াল বা কুকুর থাকে এবং তাদের যদি এরকম ন্যাড়া স্থান থাকে বা লোম উঠা স্থান থাকে তাহলে সেগুলো অবশ্যই দাঁত। তখন সেগুলোকে আলাদা, সেই পোষা বিড়াল বা পোষা কুকুরকে আলাদা রাখতে হবে, একটু নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে সেটাতে মানুষের ছোঁয়া না লাগে। আমরা এখানে বলেছিলাম যে রোগের কারণ, রোগের বিস্তার যে সমস্ত কারণে হয়, আর এখানে আমরা বলছি রোগের প্রতিরোধ, দুইটার কিন্তু একই। তা আমরা যদি বলি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে এটা হতে পারে, রোগের বিস্তার হতে পারে। ত্বক ভেজা থাকলে এই রোগের বিস্তার হতে পারে। তারপর হলো রোগের ব্যবহৃত চিরুনি, তোয়ালে, বিছানা, জামা কাপড় যদি ব্যবহার করা যায় তাহলে রোগের বিস্তার হতে পারে। এইভাবে এর যদি উল্টা উল্টা গুলো করি তাহলে আমরা রোগের বিস্তারটা পেয়ে যাব। আর যদি আমরা এগুলো বিরত থাকি তাহলে আমরা সেটা পেয়ে যাবো প্রতিরোধ। বুঝতে পেরেছো? তাহলে যে কোনো একটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের আরেকটা ইজি লেখা যাবে। জটিলতা, চুলকানো স্থানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। ব্যাকটেরিয়া আসলে সবসময় চালাক, কারণ ব্যাকটেরিয়া প্রথমে আক্রমণ করে না। ব্যাকটেরিয়া যখন দেহের ইমিউনিটি আস্তে আস্তে কমে যায় তখন কিন্তু ব্যাকটেরিয়া সেকেন্ডারি ইনফেকশন ঘটায়। তাহলে দাঁত রোগ, দেখা গেলো যে ছত্রাক জনিত কারণে মানুষের যখন দাঁত রোগ হয় এবং দাঁত রোগ এত বেশি হয় যার কারণে রোগীর দেহে ইমিউনিটি বা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন মরার পর খাড়ার ঘা হিসেবে তখন ব্যাকটেরিয়া আবার ইনফেকশন করে। আর ব্যাকটেরিয়া ইনফেকশন করলে তখন এই চুলকানো স্থানে বা দাঁত আক্রান্ত স্থানটা আরো জটিলতা হয়ে যায়। ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হলে আক্রান্ত স্থানটা ফুলে যায়, পুঁজ সৃষ্টি হয়, জ্বর হতে পারে বা পুঁজ বা রস গড়িয়ে পড়তে পারে। এমন অবস্থায় অ্যান্টিবায়োটিক ওষুধের প্রয়োজন হতে পারে। তাহলে ব্যাকটেরিয়াল যদি সেকেন্ডারি ইনফেকশন হয়েই যায় তাহলে সেই স্থানে তখন আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। সেটা লাগানোর জন্য হতে পারে, আবার সেটা ওরালি মানে মুখে খাওয়ার কোনো ট্যাবলেট বা ক্যাপসুলও হতে পারে। তাহলে এইভাবে আমরা দাঁত রোগ থেকে পরিত্রাণ পেতে পারি। তো এই ছিল দাঁত রোগের লক্ষণ, কারণ বা বিস্তার, তারপর হলো প্রতিরোধ, জটিলতা। তাহলে দাঁত রোগের কারো কোথাও সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা, এই যে আমরা এখানে একটা বলেছি যে এছাড়া রোগের কারণে খেয়াল করো, এছাড়া মাইক্রোস্পোরাম ক্যানিস, মাইক্রোস্পোরাম ক্যানিস, এই ছত্রাকটা
বিড়াল বা কুকুরে দাঁত রোগ সৃষ্টি করে। এটা মনে রেখো, মাইক্রোস্পোরাম ক্যানিস, হ্যাঁ, এই ছত্রাকটা কুকুর বা বিড়ালে দাঁত রোগ সৃষ্টি করে। এটা মানুষেও করে, তবে কুকুর আর বিড়ালেও এরা দাঁত রোগ সৃষ্টি করে। তাহলে স্যার ওই হ্যাঁ বলো। স্যার দাঁত রোগ প্রতিরোধে যে স্যার একটা অপশন ছিল, যদি মাথায় দাঁত রোগ হয় তখন স্যার মাথার চুল ন্যাড়া করে সেখানে স্যালিসাইলিক জাতীয় অ্যাসিড লাগাতে হবে। স্যার তাতে কি স্যার কোনো সমস্যা হবে না, মানে এটা কোনো সাইড ইফেক্ট থাকবে না স্যালিসাইলিক সাইড জাতীয় ইফেক্ট, অ্যাসিড লাগালে? সাইড ইফেক্ট তো আসলে সবারই কিছু না কিছু হয়, কারো ক্ষেত্রে হতে পারে সাইড ইফেক্ট, কারো ক্ষেত্রে নাও হতে পারে। হ্যাঁ, দেখা গেল যে মানে স্যালিসাইলিক স্যার অ্যাসিড। এমনি, হ্যাঁ বলো। জি স্যার বলেন। স্যার এমনিতে কোনো সমস্যা নাই, মানে মাথার চুল না না, যদি নষ্ট হয়ে যায় অথবা না এমনি ওঠে? কোনো অসুবিধা হবে না। হয়তো যেমন সাইড ইফেক্ট তো বিভিন্ন ধরনের হয়, পার্শ্ব প্রতিক্রিয়া যেটা বলি আমরা, যে তার হয়তো মাথা ব্যথা হলো, বা তার হয়তো সেখানে আহ, আহ, ঝিমঝিম ভাব আসতে পারে, এগুলো কিছু থাকবে। তবে আবার কারো ক্ষেত্রে কিছুই হলো না। সাইড ইফেক্ট গুলো সাধারণত এরকমই। এই যেমন আমরা এই যে জি স্যার। করোনার যে আমরা যে টিকা নিচ্ছি, কারো জ্বর হচ্ছে, তারপর কারো মাথা ব্যথা হচ্ছে, হ্যাঁ, এরকম দেখা যাচ্ছে, বা সাময়িক ব্যথা হচ্ছে একদিন, হ্যাঁ, আবার কারো কিছুই হচ্ছে না। এগুলো আসলে এক একজনের বডি ইমিউনিটি এক এক রকম, তখন তাদের বডি ইমিউনিটির কারণে তাদের এরকম বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হতে পারে, আবার নাও পারে। প্রত্যেক ওষুধেরই এরকম কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে। হ্যাঁ, যে কোনো ওষুধের দেখবা যে একটা লিফলেট দেওয়া থাকে যে এই জিনিসগুলো হতে পারে। মানে ওটা আসলে ওই যারা ওষুধ কোম্পানি আছে, তারা নিজেদেরকে বাঁচানোর জন্য ওইরকম কিছু লিখে দেয় যে এই ওষুধ খেলে এটা এটা হতে পারে। তা আপনারা ইচ্ছে হলে খাবেন, না ইচ্ছে হলে খাবেন না। আবার দেখা গেলো যে কারো দেখা গেলো যে এক কোম্পানির একটা ওষুধ খেলে দেখা গেলো যে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, আবার ওই একই জিনিস যখন ডাক্তারের কাছে গিয়ে বললো যে আমার এই ওষুধটা খেলে এরকম সাইড এফেক্ট হচ্ছে, তখন ডাক্তার ওই একই ওষুধ অন্য কোম্পানির দিয়ে দেয়। তখন ওই অন্য কোম্পানির ওই একই ধরনের ওষুধটা খাওয়ার পর দেখা গেলো যে আর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না। তো এরকম দেখা গেলো যে কোম্পানি ভেদেও, হ্যাঁ, অনেক ওষুধের সাইড এফেক্ট ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা, তোমাদের সিলেবাস বুঝতে সম্পর্কে পারছি। একটু বলি। সামনে মাসে হয়তো এই মাসে হয়তো পরীক্ষা হবে 13 তারিখ থেকে, আর বায়োলজি মানে 16 বা 17 তারিখে আছে। তো তোমাদের যে চ্যাপ্টার 1 থেকে শুরু করে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমাদের পরীক্ষার সিলেবাস থাকবে। হ্যাঁ, তবে আমাদের ইচ্ছা, এখনো ডিসিশন হয় নাই, আমাদের ইচ্ছা হলো 1 থেকে 5 নম্বর মানে যে শৈবাল ছত্রাক যেটা পড়াচ্ছি, হ্যাঁ, এই পর্যন্ত আমরা কোশ্চেন করার চিন্তা ভাবনা করছি। আর তোমাদের এমনি দেওয়া থাকবে 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্তই দেওয়া থাকবে। তোমরা এইভাবে করতে থাকো। আমরা তো অলরেডি 5 নম্বর চ্যাপ্টার প্রায় শেষের দিকে, আর এরপরে আমরা 6 নম্বর চ্যাপ্টার শুরু করে দিব। তো এখন দেখি কতদূর আগাতে পারি 6 নম্বর চ্যাপ্টার, আর সেই অনুযায়ী আমরা তখন প্রশ্ন করব। তো তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো যে 1 থেকে 6 চ্যাপ্টার আমাদের ইতে থাকবে, পরীক্ষায় থাকবে। আর তোমাদের প্রসপেক্টাসে হয়তো একটু উল্টাপাল্টা দেওয়া আছে, ওখানে সম্ভবত দেওয়া আছে 1 থেকে 4, তারপরে মনে হয় চেঞ্জ করা আছে, সম্ভবত 10 আর 9 দেওয়া আছে মনে হয়। তো ওটা হবে না, আমরা যেটা বলছি সেটাই হবে। সিরিয়ালি চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত তোমাদের সিলেবাস থাকবে। বুঝতে পেরেছো সবাই? জি জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? এগুলো থেকে কিন্তু অনেক সময় আসতে পারে, যেমন হলো দাঁত রক্ষী ইংলিশে কি বলা হয়? রিংওয়ার্ম। তারপর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দাঁতকে কি বলা হয়? চিনিয়া। এগুলো এরকম ভাবে কিন্তু কোশ্চেন আমরা করে থাকি। তারপরে যেমন আলুর বিলম্বিত ধসা রোগ, আলুর বিলম্বিত ধসা রোগের যে স্পোর, কোন স্পোর কম তাপমাত্রায় এবং বেশি জলীয় বাষ্প, কম তাপমাত্রা এবং বেশি জলীয় বাষ্পে আলুর বিলম্বিত ধসা রোগ সৃষ্টি করে? সেটা কোনটা হবে বলতো? জুস্পোর না কোনোডিয়াম? তাপমাত্রা কম, জলীয় বাষ্পের পরিমাণ বেশি। স্যার জুস্পর। না, কোনোডিয়াম। কম তাপমাত্রায়
হ্যাঁ, তাপমাত্রা কম। হ্যাঁ, ও হ্যাঁ সরি, আমি ভুল বললাম, তাপমাত্রা কম বলেছি আমি, তাই না? তাপমাত্রা কম আর জলীয় বাষ্প বেশি, তাহলে জুসবো। ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। আর যদি উল্টাটা হয় তখন আমরা বলবো কনিডিয়া। কনিডিয়া কিন্তু বহুবচন, আর এক বচন হলে কনিডিয়াম। তারপরে আমরা আরেকটা বলতে পারি যে কনিডিয়াম ধারণকারী হাইফার নাম কি? অ্যান্সার কি হবে? কনিডিয়াম ধারণকারী হাইফার নাম কি? কনিডিওফোর। কনিডিওফোর। তারপরে আমরা বলতে পারি যে একটি বহুকোষী বহু নিউক্লিয়াস যুক্ত ছত্রাকের নাম লিখো। অ্যান্সার কোনটা হবে? বহু নিউক্লিয়াস যুক্ত ছত্রাক, আজকের ক্লাসে পড়াইছি। বহু নিউক্লিয়াস যুক্ত মাইসিলিয়াম বিশিষ্ট ছত্রাক, এই যে যেটা আমরা দেখাইছি স্লাইডে, ফাইটোপথরা ইনফেস্টেন্স, এটাই কিন্তু একটা বহু নিউক্লিয়াস যুক্ত বা একটা সিনোসাইটিক ছত্রাক। এই যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। এই যে একাধিক নিউক্লিয়াস, হ্যাঁ, একাধিক নিউক্লিয়াস আছে, প্রতিটি কলোডিয়ামে একাধিক নিউক্লিয়াস আছে। আচ্ছা, আরেকটা হলো যে মাশরুমে কোলেস্টেরল কমানোর উপাদানগুলো কি কি? তিনটা উপাদানের নাম ছিল, একটার নাম বলো দেখি। এই যে লোভোস্ট্যাটিন, এনট্যাডিনিন, ইরিট্যাডিনিন, এগুলো সবই হলো কোলেস্টেরল কমানোর উপাদান। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি যে মাশরুম যে বিষাক্ত মাশরুম সেটা চেনার উপায় কি কি? দেখা যাবে যে যে মাশরুম গুলো বিষাক্ত সেগুলোতে স্পোর গুলো হবে উজ্জ্বল বর্ণের। তাহলে উজ্জ্বল বর্ণের যদি স্পোর হয় তাহলে সেটা হবে বিষাক্ত। আবার অনেক সময় স্টাইপ, মাশরুমের স্টাইপটা যদি অনেক শক্ত হয়, ভাঙা যায় না, তাহলে সেই মাশরুমটাও বিষাক্ত হবে। আবার দেখা গেলো যে মাশরুম যদি অম্লীয় গন্ধযুক্ত বা ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, সেক্ষেত্রেও মাশরুম বিষাক্ত হয়। তারপর হলো বিষাক্ত মাশরুমের যে ব্যাসিডিওস্পোর, সেগুলো হবে বেগুনি রঙের। আর বিষাক্ত মাশরুম গুলো সাধারণত ছায়াযুক্ত স্থানে জন্মায়, প্রখর রোদে জন্মায় না। সাধারণত কাঠের উপরে যে মাশরুম গুলো জন্মায় সেগুলো বিষাক্ত হয়। হ্যাঁ, কাঠের উপরে যে জন্মানো মাশরুম সেগুলো দেখবা যে একটু কালারফুল হয়, এবং এগুলো হলো বিষাক্ত। তাহলে আমরা এইভাবে বিষাক্ত মাশরুম গুলো চিনতে পারবো। দেখে মনে হবে এগুলো অ্যাগ্রিগাসের মতো, কিন্তু আসলে এগুলো বিষাক্ত। অ্যাগ্রিগাসেরই এরা বিষাক্ত প্রজাতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিষাক্ত প্রজাতিগুলো কি কি। আমি আবার বলছি, তাহলে স্পোর গুলো হয় উজ্জ্বল বর্ণের, তারপর হলো অম্ল গন্ধযুক্ত, ঝাঁঝালো গন্ধযুক্ত হবে, তারপর কাঠের উপরে জন্মায়, ছায়াযুক্ত স্থানে জন্মাবে, প্রখর রোদে জন্মাবে না। তারপর ব্যাসিডিওস্পোর গুলো হবে বেগুনি রঙের। আর আরেকটা হলো কাঠের উপরে জন্মাবে। তাহলে এই সমস্ত মাশরুম গুলো হবে বিষাক্ত, স্টাইপটা শক্ত থাকবে। তো ঠিক আছে, ক্লাসের আর সময় বেশি নাই, সবাই ভালো থাকো, খোদা হাফেজ।